তো অ্যাসেম্বলির ভিতরেই তো যেতে পারবো কিনা জানি না, কারণ শপথ তো আমরা এখনো নিতে পারিনি। আমরা আমাদের নিয়ে আসবো। আমরা রোজই আবেদন করছি মাননীয় রাজ্যপালের কাছে, মাননীয় অধ্যক্ষর কাছেও আমরা আবেদন রোজই যাচ্ছি। এখন দেখা আমরা তো অবশ্যই চাই যে অনারেবল স্পিকারই আমাদের শপথ বাক্য পাঠ করা বিধানসভাতে, আমরা এটাই চাই। কিন্তু আমাদের প্রথা অনুযায়ী আমরা তো এটাই দেখে এসেছি, কিন্তু মাননীয় রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড, তো উনি রাজভবনেই ডেকেই তো দেওয়াবে বলছিলেন, বা কে দেবে সেটা বুঝতে পারিনি এতদিন ধরে। আপনারা প্রত্যেকেই তার সাক্ষী। কী দোষ করেছি জানি না, মানুষের ভোটে নির্বাচিত হয়ে শপথ বাক্য পাঠ করার আগেই আমাদের দুজনের নাম মানহানি মামলায় যুক্ত হয়ে গেছে। তো জানি না, এখনও বুঝতে পারছি না কি অন্যায় করেছি, কী দোষ করেছি। যাই হোক, ঠিক আছে। করলাম ওনার কাছে ভার্বালি, এবং এর আগেও কিন্তু আমরা লিখিতভাবে ওনার কাছে একই কথা বলেছি। আপনারা কি এখনো রাজভবনে যাওয়ার ক্ষেত্রে ভয় পাচ্ছেন? দেখুন, একটা জিনিস আমি মনে করি যেটা আমার বলাটা উচিত না, তবুও আমার বলতে হচ্ছে, কারণ ধরুন আমরাও তো জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসেছি। তো আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে। যে মানে এদিকালি আমার মনে হয় যে কালকে কোথাও যেন একটা আমাদের দুজনের মধ্যে, বা আমাদের নেত্রী বা আমাদের দলের যিনি মুখপাত্র, ঠিক আছে, আমাদের এই চারজনের নামে একটা মানহানি মামলা হয়েছে হাইকোর্টে। তো সেইখানটায় আমরা দাঁড়িয়ে বলি যে এদিকালি আমার মনে হয় যে আর ওনার আমাদেরকে শপথ বাক্য পাঠ করানোর যে ব্যাপারটা, সেটা না থাকাই উচিত। আর আমাদেরও শপথ বাক্য পাঠ ওনার কাছে গ্রহণ করা আমাদের মনে হয় যে সমীচীন হবে না। রাজ্যপালের কর্মকাণ্ড বা কাণ্ড কারখানা এমন জায়গায় গিয়েছে, অন করলাম তো, দুর্গা অন করিসনি, বোধনের মতো বিশেষ অন করিসনি। এটা বুঝতে হবে আসছে না যে রাজ্যপাল তার ছাড়িয়ে এতদূর তবে বিশেষ অধিবেশনে যেটা তাকে টাচ করার ক্ষমতা কিন্তু রাজ্যপালের নেই। তাকে টাচ করতে যাবেন না, আগুন জ্বলে যাচ্ছে। এবং আপনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লির ফ্লাইট পার্মানেন্টলি ধরতে হবে। সায়ন্তিকা এবং রেয়াত একটা মানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে হওয়ার পরেও তাদেরকে সই করতে দেওয়া হচ্ছে না। আর এতে তো রাজ্যপাল বোকা। মানে আমরা 20 বছর এমএলএ থেকে যে নাম পৌঁছতে পারিনি, সায়ন্তিকা 20 দিনে সেই নামটা সারা বাংলায় পৌঁছে। অ্যান্ড হ্যাটস অফ টু সায়ন্তিকা এবং রেয়াত। ওরা এই পরিস্থিতিতেও কিন্তু কোনো মাথা ঠান্ডা না করে কোনো কাজ করেনি, একদম গান্ধীজির পথে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করেছে। দেখুন, বিধানসভায় উপনির্বাচনে যে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, মানুষ তাদের চেয়েছেন বিধানসভায় পাঠাতে, বিধানসভায় পারফর্ম করাতে, কিন্তু রাজ্যপাল এবং রাজভবন তাতে বিঘ্ন সৃষ্টি করে রেখেছেন, বিলম্বিত করছেন, এবং হয়তো সৌজন্যকে দুর্বলতা ভাবছে রাজভবন। এ বিষয়ে মাননীয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন, এটা সম্পূর্ণ বিধানসভার এখতিয়ার। ফলে তিনি যা সিদ্ধান্ত নেবেন, তিনি যদি বিধানসভার বিশেষ অধিবেশন, বিভিন্ন কারণে অধিবেশন বসবে, সে বিষয়ে আমরা কথা বলার কেউ নই। কিন্তু আমরা রাজভবনকে বলে দিতে পারি যে এতদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, শপথ করালেন না, জটিলতা করে রাখলেন, বারবার বলার পরেও সেটা করালেন না, উল্টে তাদের নামে মানহানির মামলা করলেন। যাদের শপথ নেওয়ার কথা তাদের বিরুদ্ধে মানহানির মামলা করলেন। ফলে বিধানসভা বা রাজ্য সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ ঘটেনি। কিছু রীতিনীতি, কিছু বিষয়ে সৌজন্য দেখাচ্ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। এরপর তিনি যা যা সিদ্ধান্ত নেবেন, আর রাজ্যপালকে ছাড়া শপথ হয় না পরিষদীয় আইনি খুঁটিনাটিতে, এই ধারণাটা ঠিক নয়। রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা মোলেস্টেশনের কেস এনেছেন, তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন, কিন্তু তার আজ অবধি উনি কোনোদিন সুপ্রিম কোর্টে যাননি। নাই আমার মনে হয় তার সেই ক্ষমতা আছে, ফিনান্সিয়াল সেই ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে গিয়ে তার যে খরচা বা তার যে অ্যাডভোকেট বা আইনজীবীদের নিয়ে যে প্রসেসটা করানো, তার সে ক্ষমতা আছে বলে আমার মনে হয় না।